শুভ সন্ধ্যা। আজ 25শে সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বলছি। গত 3 পর্বে আমরা রহস্য উপন্যাস নিয়ে আলোচনা করছিলাম। বৌদ্ধ সভ্যতা, বৌদ্ধ ইতিহাস ত্রিপিটকের আলোকে। বারবার যেটা আমি বলতে চাইছি, যে কথাগুলো আমরা আলোচনা করছি সেগুলোর কোনো একাডেমিক প্রমাণ কোথাও নাই। সে বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। সেই আলোচনা, সেই তথ্যগুলো আমরা এক জায়গায় করে আলোচনা করছি। এই আলোচনার একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে বৌদ্ধ সভ্যতা, বৌদ্ধ সংস্কৃতি এবং ত্রিপিটক যে কত শক্তিশালী, ত্রিপিটক যে কত বড় একটি গ্রন্থ, ত্রিপিটক যে একটি মানব সভ্যতার ইতিহাসের জন্য কত গুরুত্বপূর্ণ, মানব সভ্যতার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, সেটাকেই আসলে তুলে ধরা। এবং এটা তুলে ধরতে গিয়ে যখন আমরা বুদ্ধের কথা ভাবি, যে উনি কত বড় জ্ঞানী হলে, কত মহান হলে, 84,000 স্কন্দ, এত বড় একটি ত্রিপিটক উনি ব্যাখ্যা করে গেছেন। ত্রিপিটক ব্যাখ্যা করেন নাই, উনি এত উপদেশ ব্যাখ্যা করে গেছেন পরবর্তীতে, যেগুলো ত্রিপিটক আকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং ত্রিপিটক আকারে এখনো পর্যন্ত বৌদ্ধ জনগোষ্ঠী যেগুলোকে মেনে চলেন এবং বুদ্ধের কথাকে মেনে চলেন। আমরা যারা বৌদ্ধ আছি, আমাদের মধ্যে বৌদ্ধ গবেষক তৈরি হয়নি, এটি আমাদের ব্যর্থতা। যদি বৌদ্ধ গবেষক তৈরি হতো, ত্রিপিটকের আলোকে গবেষণা করলেই বহু কিছুই জানা যেত। যেমন সান নোমেটিক সায়েন্স, তারা তাদের যে গবেষণাগারে আবিষ্কার করেছে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার, এবং তারা আবিষ্কার করেছে শূন্য থেকেই বস্তুর উৎপত্তি, শূন্য থেকে শূন্যতাবাদ। আমরা যদি বুদ্ধের শূন্যতাবাদ নিয়ে গবেষণা করি, আমরা যদি বুদ্ধের সেই অভিধর্ম পিটকের সেই আত্মাপাতি সাম্পাদা বা বুদ্ধের সেই দর্শনগুলো আমরা যদি আলোচনা করি, তাহলে সেখানের মধ্যেও কিন্তু আমরা সব কিছু পাই। আমরা সেই বিমানের কিভাবে বিমান উৎপত্তি হয়, সব কিছু আমার সেখানে ব্যাখ্যা আছে। ঠিক আছে, আজকে সেই ত্রিপিটকের বিষয়ে যাব না। আজকে আমরা সেই রহস্য উপন্যাসের 4র্থ পর্ব। গত পর্বে আমি বলেছি সম্রাট অশোকের সেই প্রাপ্ত গ্রন্থগুলো সম্পর্কে, এবং আমরা আলোচনা করেছি যে 4র্থ সংগীতির সময় যে বইগুলো লেখা হয়েছিল, যেগুলো লিপিবদ্ধ করার পরে পৃথিবীর জন্য মারাত্মক হবে এটা ভেবে একটি গুপ্ত মন্দির নির্মাণ করে ধ্বংস করে ফেলা হয়েছিল, সেগুলো আমরা তুলে ধরেছি। যদি কেউ শুনে না থাকেন, আমি অনুরোধ করব আমার পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3 জানার জন্য। তারপরও আমি এখানে সবাইকে আহ্বান করব যে আমি যেগুলো আলোচনা করছি সেগুলো একটি রহস্য উপন্যাস, আপনারা সেভাবেই দেখবেন, কারণ এই তথ্যগুলোর কোনো একাডেমিক ব্যাখ্যা, একাডেমিক প্রমাণ কোথাও নাই। সুতরাং এগুলোকে সত্য বলে ধরে নেওয়ার ঠিক হবে না। আজকে আমরা বলবো, আমরা গত পর্বে শেষ করেছি যে সেই সিক্রেট সোসাইটি, 9 জনের যে সিক্রেট সোসাইটি প্রস্তুত করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল সম্রাট অশোকের সময়ে, যারা সেই গুপ্ত ত্রিপিটকের অলিখিত এবং সেই কালচক্রতন্ত্র এবং সেই তন্ত্র এবং তন্ত্রজানির সে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে তারা রক্ষা করছিল, বর্তমানেও তারা বিরাজমান আছে বলে বলা হচ্ছে। সেই সময়ে এই গুপ্ত যে গ্রন্থগুলো নিয়ে চর্চা করার জন্য গতবারে আমি চীন, তিব্বত এবং বিভিন্ন জায়গায় কথা বলেছি। আজকে আমি বলবো যে সেই সিক্রেট সোসাইটি যেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, সেই আশ্রয়টা হচ্ছে, সেটা আমি গতকালকে বলেছি লামা তিসাং, চীনে সে লাবাং তিসাং তাসি, উনি বলেছেন যে টেঙ্গিউর নামে একটা হাজার হাজার বছরের পুরনো প্যাসেজ আছে,
সেই প্যাসেজ দিয়ে গেলেই মাংলুংপা নামে একটি স্থান পাওয়া যাবে, এবং এই স্থানটিতে কাশ্মীরের সেই বৌদ্ধ সন্ন্যাসীরা সেই জায়গার মধ্যে আশ্রয় নিয়েছিল। আমি বলেছিলাম যে এই বইটা ধ্বংস করে ফেলার পরেও তাইনি পুত্র উনি গিয়ে এসে মুখস্থ করেছিলেন এবং সেগুলো লিখেছিলেন। তো সেখানে তারা সেই মাংলুংপা নামে এক জায়গার সেখানে সেই গুপ্ত গ্রন্থগুলো চর্চা করা হতো। এরপরে এখান থেকে তারা ওখানে একটা জোখং বৌদ্ধ মঠ আছে। সেই জোখং বৌদ্ধ মঠের মধ্যে শক্তিশালী তাসিলং হুংপ একটি মঠ আছে। সেই মঠের মধ্যে এই মঠটি তিব্বতে অবস্থিত। সেই সিক্রেট সোসাইটি পরবর্তীতে তিব্বতের তারা এসে আশ্রয় নেয়, এবং তিব্বতের মধ্যে তাসিল হুংপো যে লাইব্রেরি আছে, সে লাইব্রেরির মধ্যে এখনো পর্যন্ত সে গুপ্ত ত্রিপিটকের কালচক্র তন্ত্র জানের যেটি চৌদ্দ সঙ্গীতের মধ্যে আলোচনা হয়েছিল, সেই গুপ্ত জ্ঞান এখনো পর্যন্ত সেখানে সংরক্ষিত আছে। তিব্বতের উত্তর প্রান্তে কুনলুংশান একটি এলাকা আছে। ওই কুনলুংশান দিয়ে হিমালয়ের ওই অঞ্চলে একটা প্যাসেজ আছে। সেই প্যাসেজ দিয়ে 1300 মাইল দূরে আসলেই কৈলাস পর্বত, যেটা বর্তমানে কৈলাস পর্বত অবস্থিত। এই কৈলাস পর্বতেরই 45 মাইল কালো তুষার ঢাকা একটি পাহাড় আছে, পর্বত আছে। সেই পর্বতেই নিংমা আদি বৌদ্ধ প্রাচীন বৌদ্ধ মঠ আছে, যেটা এখনো লুকায়িত, যেখানে লামা বা আধ্যাত্মিকভাবে বৌদ্ধ সন্ন্যাসীরা যাতায়াত করে। সেই বৌদ্ধ মঠের নাম নিংমা। সেটা কৈলাসের 45 কিলোমিটারের ভিতরে অবস্থিত এবং কালো মেঘ দ্বারা ঢাকা। এটাকে বাহির থেকে দেখা যায় না এবং অনেকে যেতে পারে না, এবং কৈলাসে কেউ জয় করতে পারে নাই। এবং ওই জায়গাটা প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 11,000 ফুট উপরে। সেই জায়গাটা, ওখানে কুনলুনশান একটি তুষার পর্বত আছে। সেই তুষার পর্বতের বাইরে জায়গাটা আংটির মতো। কিভাবে আমরা এই জায়গাটা চিনব? বলা হচ্ছে ওখানে একটা আংটির মতো, জায়গাটা দেখতে একটা আংটির মতন, এবং একটি মরুভূমির মতো একটি অংশ ওই মূল জায়গাটা সাথে সম্পৃক্ত হয়ে আছে, একটা প্যাসেজের মতো। এটা একটা বৃত্তের মতন, বৃত্তাকার। এই বৃত্তাকার বলা হচ্ছে কুনলুনশান, তাইনশান আর পামিরস। এই তিনটা বৃত্তাকার জায়গাটা ওই গুপ্ত জায়গাটাকে ঘিরে রেখেছে। আবার বলা হচ্ছে সেখানে পূর্বের দিকে একটা প্রবাহিত নদী পাওয়া যাবে, এবং ওই নদীটাও ওইটা একটি নিদর্শন। এবং বলা হচ্ছে ওই এলাকাটা, ওই সিক্রেট মঠ যেটা, সেটা উজ্জ্বল এবং বৌদ্ধ আধ্যাত্মিক ভাবে খুবই সমৃদ্ধ। সুতরাং আমরা যদি কখনো কোনোভাবে যদি ওই অঞ্চলটাতে কেউ পৌঁছাতে পারে, যদি পৌঁছাতে হয়, তাকে আধ্যাত্মিকভাবে উন্নত হতে হবে, যেটা আমরা বলছি যে শ্রোতাপত্তি শক্তিদাগামী অনাগামী অরহত, সেরকম অরহত হতে হবে। আধ্যাত্মিকভাবে উন্নত না হলে, অর্থাৎ যে কথাগুলো আমি আগে আলোচনা করেছি, যে 9টা বই, সাইকোলজি, ফিজিওলজি, অ্যালকেমি, দেন যে সোসিওলজি, কমিউনিকেশন স্কিল, এই ডিটেল এই 9টা বইয়ের প্রতিটা গ্রন্থ শিক্ষা লাভ করলে এবং কালচক্রতন্ত্র শিক্ষা লাভ করলে, কালচক্র ধর্ম আয়ত্ত করতে পারলে, ওই আধ্যাত্মিক লেভেলে, সর্বোচ্চ লেভেলে হতে পারে সেটা অরহত বা তারও উপরে, ওই অঞ্চলটা যাওয়া সম্ভব।
না হলে ওই অঞ্চলে যাওয়া সম্ভব না। ওখানে যদি যাওয়া যায় ওই গুপ্ত জ্ঞানগুলো সে অর্জন করা সম্ভব। বলা হচ্ছে ওখানে যারা আধ্যাত্মিকভাবে আছে তারা অনেক বছর আছে। আমরা কোভিড ভান্তের কথা বলি। কোভিড ভান্তে বলা হয়ে থাকে, সদ্য কোভিড ভান্তে মাঝে মাঝে আসেন, ওনার বয়স 1000 বছরের উপরে। আমরা এখানে সদ্য উসালা ভান্তে যখন ছিলেন উনি ওনার গুরুদের কথা বলতেন যাদের একজন বয়স 500 বছর 2000 বছর। আমরা এগুলো অস্বীকার করলেও বিভিন্ন গবেষকরা ইউরোপ, আমেরিকা বা এশিয়া, চায়না, রাশিয়ার গবেষকরা গবেষণা করে, যে আমি আপনাকে বললাম এই সবগুলো তাদের গবেষণার ফল, কিন্তু তাদের গবেষণার ফল এবং আমাদের উসালা ভান্তের কথা বা কোভিড ভান্তের কথা বা কোভিড ভান্তে আছেন সেগুলো মিলে যায়। আমরা অনেকে বিশ্বাস করি যে সদ্য উপগুপ্ত ভান্তে উপগুপ্ত বুদ্ধ এখনও বেঁচে আছেন। আমরা তার জন্য ওনাকে জীবন্ত অরহৎ বলতে পারি। এবং সদ্য বনভান্তে উপগুপ্ত বুদ্ধের সম্বন্ধে বলে গেছেন যে আমরা তার জন্য উপগুপ্ত বুদ্ধকে সবাই প্রার্থনা করি। এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। এগুলো অনেকের কল্পনা বাহিরে হলেও এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারলে আসলে একমাত্র এটা সম্ভব, বোঝা সম্ভব। সুতরাং বৌদ্ধ ধর্ম একটি বিশাল জ্ঞানের ভাণ্ডার। এই জ্ঞানের ভাণ্ডার অর্জন করতে পারলে এই পৃথিবী শান্তি, করুণা, মুদিতায় ভরপুর হয়ে যাবে। বুদ্ধ সবসময় শান্তির কথা বলেছেন, করুণার কথা বলেছেন, মুদিতার কথা বলেছেন, উপেক্ষার কথা বলেছেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।